আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনাম। অপপ্রচারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার একমাত্র পথ। নির্বাচনে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্য থেকে প্রার্থী দেবে জামাত, জানালেন দলটির আমির। কাজের মাধ্যমে সকল অপপ্রচারের জবাব দেওয়ার প্রত্যয়। এবং শীতের সবজিতে ভরে উঠেছে বাজার, দামও কম, স্বস্তিতে ক্রেতারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অপপ্রচারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হবে, অন্যের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে সমস্যার সমাধান হয় না। অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এতে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, সংকট সমাধানের সমস্ত বেড়াজাল ছিন্ন করে জাতীয় ঐক্যের পথে অগ্রসর হওয়ার বিকল্প নেই। মত ভিন্নতা থাকলে জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার তাগিদ দেন তিনি। সাংবাদিকদের পুঁজিবাদীদের ঢাল হিসেবে কাজ না করে বিভক্তির রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোন ব্যক্তির, ব্যবসায়িক বা কোন পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোন রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনাকে ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে সক্রিয় দাঁড়াতে হবে। কোন দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে হবে, দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। জামাত দেশ পরিচালনার সুযোগ পেলে ভিন্ন ধর্মের মানুষরা হেফাজতে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেকে দলীয় প্রার্থীর পক্ষে সমাবেশে তিনি বলেন, আগামী নির্বাচনে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্য থেকে প্রার্থী দেবে জামাত। এ সময় কথা নয়, কাজের মধ্য দিয়ে জামাতের বিরুদ্ধে সকল অপপ্রচারের জবাব দেওয়ার প্রত্যয় জানান তিনি। দেশ পরিচালনার সুযোগ না পেলেও দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চলবে বলে মন্তব্য করেন জামাতের আমির। হুমায়ুন চিশতির রিপোর্ট। ঢাকা 17 আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে আয়োজিত যুব ছাত্র নাগরিক গণসমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারুণ্যের বাংলাদেশ গড়তে এবার তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। আমাদের অঙ্গীকার, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের ৬২% হচ্ছেন তরুণ। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার, এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে দেশ গড়তে চায় জামাতে ইসলামী, যেখানে ভিন্ন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। ধর্মীয় বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার। তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন, যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন। এবং আগামী নির্বাচনে জামাতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাআল্লাহ
সংসদ সদস্য পদের লড়াই করবেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের নির্বাচিত করবে তাদের গ্রহণ করতে জামাত প্রস্তুত বলেও জানান শফিকুর রহমান। অভিজ্ঞতা আমাদের নেই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শীতের প্রভাব পড়তে শুরু করেছে সবজির বাজারে। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহে ব্যবধানে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে ফুলকপি, বাঁধাকপি, সিম, শালগম ও বেগুনের মূল্য। দাম কমার তালিকায় রয়েছে কাঁচামরিচও। তবে 120 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে নতুন আলু। এদিকে দাম চড়া সব ধরনের মাছের। সাপ্তাহিক বাজার দর নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। বাজারে বেড়েছে শীতের আগাম সবজির সরবরাহ। থরে থরে সাজানো ফুলকপি, বাঁধাকপি, সিম, শালগম সহ শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সবজির দাম। 60 থেকে 80 টাকার মধ্যে মিলছে অধিকাংশ সবজি। সাদা সিমটা আমরা বিক্রি করি পরশু দিন 100-120 টাকা করে, আজ যে বিক্রি করেছে 80 টাকা করে কেজি, ধরেন 20 টাকা করে কমছে। এই সিমটা নতুন বাড়ছে, এটা আবার 20 টাকা বাড়তে। মূলা ধরেন 50-60, দুদিন আগে মূলা আসলে 70-80 টাকা করে, 50-60 টাকা বিক্রি হতে আছে। বটবটি ধরেন 140 টাকা করে পরশু বিক্রি হচ্ছে, আজ যে বিক্রি হচ্ছে আমরা 120 টাকা করে। সবজির দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। দাবি জানান নিয়মিত বাজার মনিটরিং এর। ইন্ডিয়ান আলু, এটা আমরা নতুন আলু 160 টাকা করে আসলে দুদিন আগে, আজকে বিক্রি হচ্ছে আপনার 140 টাকা করে। আর নতুনটা আমার দেশিটা বাড়েছে, এটা বিক্রি হচ্ছে আপনার 120 টাকা করে কেজি। আগের সপ্তাহে চাইতে এই সপ্তাহে একটু নিয়ন্ত্রণে আছে, যেহেতু শীত পড়তেছে, এখন সবজিরই মৌসুম বলা চলে। এখন সবজির দাম আমরা আশা করি যে আর একটু কমবে। কিছু কিছু সবজি আছে যেটা শুক্রবার হইলে পরে দামটা আবার একটু বাড়িয়ে দেয়। এটা যদি মনিটরিং করে তাইলে পরে এটা আমরা কিছুটা স্বস্তি পাবো। ছুটির দিনে মাছ বাজারে ক্রেতাদের ভিড়। বিলের মাছের সরবরাহ থাকলেও দাম চড়া। আর এখনো নাগালের বাইরে রূপালী ইলিশের দাম। 1.5 কেজি সাইজের মাছ আপনার 3000 টাকা কেজি, আর 1 কেজি 100, 200, 100, 150 এগুলা বিক্রি করতেছি 2400। কেতা একবারে কম। আগে যেমন 1-2 লাখ টাকার দোকানদারি করতাম, 30,000, 40,000 টাকার দোকানদারি। দেশি মাছের দাম একটু বেশি হইব, চাষের মাছের দাম কম। কেনে গেলে তো নদীর মাছ, এগুলো হাওড়ের মাছ, তো এটা একটু দাম বেশি হইব। মাছের সরবরাহ খারাপ না, কিন্তু দাম তো বেশি। বাজার অনুপাতে আমাদের কিনতে হয়, পুরো ক্ষমতার বাইরে তো যাওয়া যায় না। ছুটির দিনে পরিবারের বিশেষ চাহিদা থাকে মুরগি ও গরুর মাংসের। তবে দাম স্থিতিশীল থাকলেও ক্রেতা না থাকায় হতাশ বিক্রেতারা। যে গরুটা কাটছিলাম এতক্ষণে এই গরু থাকার কথা না, 1 ঘন্টা আগে শেষ হয়ে যাওয়ার কথা, তারপরে এই গরুর গোছ নিয়ে বৈঠা রয়েছে, ক্রেতা নাই একবারে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভেঙে যাওয়ার 18 বছর পর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হলো পিরোজপুরের সাংরাইল খালের সংযোগ সেতু। স্থানীয়দের সাথে নিয়ে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়। এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় 2 দশক আগে সব স্ল্যাব ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখারি গ্রামের সংযোগ সেতুটি। সুপারি গাছ বিমের ওপর ফেলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করেন 2 গ্রামের অন্তত 10,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, এতদিন সেতু নির্মাণে এগিয়ে আসেনি জনপ্রতিনিধি কিংবা প্রশাসন। তাই সম্প্রতি স্থানীয়দের সাথে নিয়ে নিজেদের উদ্যোগে সেতুটি নির্মাণ করে স্থানীয় যুবদল। তাদের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। বিগত 15-20 বছর ধরে এই ব্রিজটা এরকমই ভাঙা অবস্থায় ছিল। সিডের পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় নাই। বাচ্চারা এখানে আসতে পারতো না, এদিকের মানুষ ওদিকে যেতে পারতো না, খুব কষ্ট হতো। ব্রিজটা হওয়ার কারণে এখন বাচ্চারা স্কুলে যেতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে এবং মালামাল পার করতে সুবিধা হবে। বিভিন্ন ভাবে আমরা দরখাস্ত করেছি, বিভিন্ন নেতার কাছে আমরা যেয়েছি এবং আমার জনগণ নিয়েও আমি অনেকবার, আমি মেম্বার হিসেবে আমি নিজেও কয়েকবার গেছি। আসলে কোনো ফলপ্রসূ আমি পাইনি। সাধারণ মানুষ স্বেচ্ছাসেবায়, স্বেচ্ছাশ্রমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আঞ্চলিক বিষয় সম্পাদক এআর মামুন খানের আর্থিক সহযোগিতায় 17 বছরের অবহেলিত এই ব্রিজটি আমরা আজকে সংস্কারের মতো কাছে নিয়ে এসেছি এবং করতে সক্ষম হয়েছি। এখন এই যুব দলের উদ্যোগে এআর মামুন খান আসিয়া মানে দেখে এই ব্রিজটা করে দেওয়ার জন্য তারা অনুরোধ করছে, সে করে দিতেছে। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় সেতু নির্মাণের কথা জানান স্থানীয় এই যুবদল নেতা। একটা ব্রিজের কারণে এই জায়গার দুই সাইডের 10,000 লোক এরা চলাচল করতে পারতেছে না। স্থানীয় যুবদল ছিল, স্থানীয় মেম্বার ছিল, আমাদের স্থানীয় বা মঞ্জু আছেন, আরো অনেক লোকজন আছেন, মনির আছেন, সাধারণ জনগণ আছেন, সবাই আসলে উদ্যোগী আমাদের করার। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে লোহার পাটাতন ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায় এই সেতুটি।
ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। খাগড়াছড়িতে আমন ধানে বাম্পার ফলন হয়েছে, তাই পাহাড়ি জনপদে এখন উৎসবের আমেজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামীতে এ অঞ্চলে ধানের ফলন আরও বৃদ্ধি পাবে। এইদিকে যশোরে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান চাষে দ্বিগুণ ফলনের আশা কৃষকের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। খাগড়াছড়িতে অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টির কারণে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। পাহাড়ি জনপদে লেগেছে উৎসবের ছোঁয়া। খালিতে মনে হয় আপনার ওই 20-22 মন হতে পারে। একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 51 আর হচ্ছে 70 হয়ে যাবে আমরা এই দেখতে। ফলন তো ভালো হয়েছে এবার, আগের থেকে এবছর বেশি ধান হয়েছে। গেছে বার থেকে এবারে ভালো হয়েছে ধান। কৃষকদের অন্যান্য ফসলের পাশাপাশি ধান চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগ। ইতিমধ্যে ধান উৎপাদন শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি আমাদের এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের আবাদ উৎপাদন এবং আবাদের অর্জিত হয়েছে, আমরা উৎপাদনও আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হবে। এদিকে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বৃধান 103 চাষে অধিক ফলনের আশা যশোরের চাষিদের। আমন মৌসুমে অন্য ধানের চাষের চেয়ে এ জাতের ধান চাষাবাদে দ্বিগুণ ফলন পাওয়া যায়। এই ধানের সব থেকে বড় উপকার রোগ বালাই একদম নেই বললেই চলে, রোগ বালাই নেই। আর গত বছর লাগাইছিলাম স্বর্ণ ধান 150 দিন বয়স। স্বর্ণ ধান লাগায় অন্য একটা ফসল করা যায় না। আবার এই ফসলটা করার পরে আপনার মনে করেন আরেকটা ফসল করা যায় শস্য জাতীয়। কৃষি কর্মকর্তারা জানান এ জাতের ধান চাষে সঠিক পরামর্শ দেয়া সহ নিয়মিত কৃষকদের ধান পরিচর্যায় তদারকি করা হচ্ছে। এটি সরু জাতের ধান, বাজার মূল্য ভালো, এই কারণে কৃষক ভাইরা এই জাতটি আবাদ করছে এবং এটি শর্ট ডিউরেশন ভ্যারাইটি, যার ফলে এটা কর্তন করে কৃষকরা সরিষা সহ অন্যান্য আবাদ করতে পারবে। এই কারণে এই জাতটি এই বছর যশোর জেলায় কৃষকদের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। যশোরে এবছর 1882 হেক্টর জমিতে এই ধানের চাষ হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডে 2 সেনার উপর গুলির ঘটনার জেরে এ ঘোষণা দেন তিনি। তবে নির্দিষ্ট কোনো দেশের নাম বলেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক হওয়ার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করা হবে। জো বাইডেনের আমলে দেওয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। এইদিকে হোয়াইট হাউসের কাছে একদিন আগে গুলিবিদ্ধ হওয়া 2 ন্যাশনাল গার্ড সদস্যের একজন মারা গেছেন। তার নাম সারা বেকস্ট্রিপ। আহত অন্য সেনার অবসর সংকটাপন্ন। এই ঘটনার পর আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে মার্কিন প্রশাসন। এছাড়াও ঝুঁকিপূর্ণ বিবেচিত 19টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের গ্রিন কার্ড পর্যালোচনা করে দেখছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS। বিশ্বের প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট এই টিকা তৈরি করেছে। দেশটির স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা 12 থেকে 59 বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান ডিভি নামে এই টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে ব্রাজিল জুড়ে 8 মাস ধরে পরীক্ষা চালানোর পর 16,000 স্বেচ্ছাসেবকের শরীরে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। তাতে গুরুতর ডেঙ্গু প্রতিরোধে কার্যকারিতা মিলেছে 91.6%। এদিকে এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসি বায়োলজিক্সের সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল। এতে আগামী বছর 3 কোটি ডোজ টিকা তৈরি করবে চীনা কোম্পানিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে শুধু AK003 নামে ডেঙ্গুর একটি টিকা আছে। এই 2 ডোজ নিতে হয় 3 মাসের ব্যবধানে। গত বছর বিশ্বে 1,46 লাখ ডেঙ্গুতে আক্রান্ত হন আর মৃত্যু হয় প্রায় 12,000 মানুষের। এসব মৃত্যুর অর্ধেকই ছিল ব্রাজিলে।
হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে 94 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় 11 দমকল কর্মী সহ আহত হয়েছে অন্তত 76 জন। এখনও নিখোঁজ 2 শতাধিক। সকালে সবশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। এদিকে আগুন প্রায় পুরোপুরি নিভে গেলেও ভবনগুলো ভস্মীভূত হয়ে গেছে। নিখোঁজদের সন্ধানে পুড়ে যাওয়া ভবনগুলোতে অভিযান চালানো হচ্ছে। আগুনের কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এবার খেলার খবর। ঢাকায় সাফারি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা আঞ্চলিক চূড়ান্ত পর্বে খেলা। সকাল থেকে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ঢাকা আঞ্চলিক চূড়ান্ত পর্বের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমেই মাঠে গণবিশ্ববিদ্যালয়ে দলের সাথে খেলা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রতিযোগিতার শেষে ড্রয়ের মাধ্যমে 4-3 গোলে বিজয়ী হয় গণবিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ম্যাচে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিপক্ষে লড়ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হবে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বনাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ম্যাচ। টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড় তপু বর্মন, লাকিব হাসান, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ইস্পাহানি গ্রুপের GM ওমর হান্নান, উপব্যবস্থাপক সোহেল সাগর সহ আরো অনেকেই। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। অপপ্রচারের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার একমাত্র পথ। নির্বাচনে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্য থেকে প্রার্থী দেবে জামাত, জানালেন দলটির আমির। কাজের মাধ্যমে সকল অপপ্রচারের জবাব দেওয়ার প্রত্যয়। এবং শীতের সবজিতে ভরে উঠেছে বাজার, দামও কম, স্বস্তিতে ক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।